আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা একাদশ অধ্যায়ে সিলেট বোর্ড 2025 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো, একাদশ অধ্যায় থেকে সিলেট বোর্ড 2025 এই প্রশ্নটা এসেছিল। তো আমরা এই প্রশ্নটা কি আগে উদ্দীপকটা একটু পড়ি, তারপরে কোশ্চেনটা সলভ করব। দেখো, বলতেছে এ নামক দেশটির অর্থনীতিতে মৌলিক শিল্পের আধিক্য রয়েছে। কি আছে? মৌলিক শিল্পের আধিক্য রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এই দেশটা হচ্ছে কি উচ্চ আয়ের দেশ অথবা উন্নত দেশ। সেখানে সবসময় রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতা। দেখো, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতা মানে কি, যে বিপরীত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কোনো মারামারি নেই, মানে কি সকল কিছু স্থিতিশীল আছে। বেকারত্বের হারও খুব বেশি না, তার মানে কি বেকারত্বের হার খুব বেশি না, তার মানে সে কম। অপরদিকে বি নামক দেশটির অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাহলে দেখো, অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার মানে দেশটি হচ্ছে কি উন্নয়নশীল দেশ। কি দেশটি হচ্ছে উন্নয়নশীল। দেখবা যে কি, যে দেশটা উন্নয়নশীল দেশ আমরা কিভাবে চিনবো? দেখবা যে কি তারা উন্নত হওয়ার জন্য, উন্নয়নের জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করছে এবং তারা হচ্ছে কি আস্তে আস্তে শিল্প, ভারী অথবা মৌলিক শিল্পের দিকে ধাবিত হচ্ছে। এই দেশগুলোকে আমরা বলতেছি কি উন্নয়নশীল দেশ। কৃষিকে আধুনিকায়ন করার পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষিকে আধুনিকায়ন করার পদক্ষেপ নেওয়া হয়েছে। তারপরে কি বলতেছে, দেশটিতে জনসংখ্যার আধিক্য রয়েছে, তবে তা নিয়ন্ত্রণের জন্য সরকারি এবং বেসরকারি পর্যায়ে অনেক কর্মসূচি গৃহীত হয়েছে। এরপরে ক নম্বর বলতেছে মাথাপিছু আয় কাকে বলে। কি মাথাপিছু আয় কাকে বলে? এরপর খ নম্বর বৈদেশিক। দেখো, বৈদেশিক বাণিজ্য ধারণাটি ব্যাখ্যা করো। কি বৈদেশিক বাণিজ্য ধারণাটি ব্যাখ্যা করতে বলতেছে। উন্নয়নের মাত্রার ভিত্তিতে উদ্দীপকে এ নামক দেশটি কোন ধরনের দেশ ব্যাখ্যা করতে বলতেছে। তো আমরা হচ্ছে কি ক নম্বর প্রশ্নের আনসারটা দেখি, যে মাথাপিছু আয় কাকে বলে। দেখো, মাথাপিছু আয় বলতে বোঝাইতেছে নির্দিষ্ট সময়, কোনো নির্দিষ্ট সময় দেশের জনগণের মোট আয়কে, মানে কি গড় আয়কে মাথাপিছু আয় বলে। কি কোনো নির্দিষ্ট সময় জনগণের মাথাপিছু গড় আয়কে মাথাপিছু আয় বলে। তাহলে কি মাথাপিছু আয় সূত্র হচ্ছে, আমরা একটু আগে দেখছি যে দেখো জিএনআই ভাগ ওই দেশের জনসংখ্যা, মানে কি জিএনআই ভাগ ওই দেশের জনসংখ্যা, মানে কি যে গ্রোস ন্যাশনাল ইনকাম ভাগ ওই দেশের জনসংখ্যাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে কি মাথাপিছু আয় পাবো। তাহলে কি মাথাপিছু আয় কাকে বলে? যে কোনো নির্দিষ্ট সময়ে জনগণের গড় আয়কে মাথাপিছু আয় বলে। আচ্ছা, এরপরে খ নম্বর বলতেছে বৈদেশিক বাণিজ্য ধারণাটি কি করতে বলতেছে? ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা দেখো, ক নম্বর সেটাই, যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকদের গড় আয়কে কি বলা হয়? মাথাপিছু আয় বলা হয়। এরপর খ নম্বর বললো যে দুই বা ততোধিক দেশের মধ্যে সংগঠিত বাণিজ্যকে বৈদেশিক বাণিজ্য বলা হয়। তাহলে কি বৈদেশিক বাণিজ্য ধারণাটি ব্যাখ্যা করতে বলতেছে খ নম্বর প্রশ্নটা। তাহলে প্রথমত বৈদেশিক বাণিজ্য কাকে বলে সংজ্ঞাটা দেওয়া হয়েছে। কি যে দুই বা ততোধিক, দেখো দুই বা ততোধিক দেশের মধ্যে সংগঠিত বাণিজ্যকে বৈদেশিক বাণিজ্য বলা হয়। যেমন আমাদের বাংলাদেশ, কি আমাদের বাংলাদেশ অনেকগুলো দেশের সাথে কি করে থাকে? বাণিজ্যে অন্তর্ভুক্ত আছে। এমন যেমন হচ্ছে কি ইউরোপের দেশগুলোতে দেখবে যে পোশাক শিল্প বেশি আছে, তার মানে কি দেখবে যে প্রথমত যুক্তরাষ্ট্র আছে, এটা হচ্ছে কি আমেরিকার মহাদেশে, তারপরে আছে এদিকে জার্মানি আছে, তারপরে হচ্ছে ইউকে আছে, তারপরে হচ্ছে এদিকে ভারত আছে, তারপরে চীন আছে, জাপান, কোরিয়া টোরিয়া, অনেকগুলো দেশ আছে। তাহলে দেখো বলতেছে দুই বা ততোধিক দেশের মধ্যে সংগঠিত বাণিজ্যকে বৈদেশিক বাণিজ্য বলা হয়। তাহলে কি এই দেশগুলোর সাথে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য আছে, মানে কি এরা আছে কি তাহলে বৈদেশিক, তাহলে এটাকে আমরা বলতেছি কি বৈদেশিক বাণিজ্য। বলতেছে পৃথিবীর কোনো দেশই সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ নয়। এখন দেখো, মনে করো যে বাংলাদেশ পোশাক শিল্পেতে কি অনেক উন্নত, কিন্তু যুক্তরাষ্ট্র পোশাক শিল্পতে উন্নত না। কি পোশাক শিল্প নাই তাদের। তারপরে কি দেখবা যে জার্মানিতে পোশাক শিল্প উন্নত না, তার জন্য কি করে থাকে, তাই প্রত্যেক দেশেই অন্য কোনো দেশ থেকে কিছু আমদানি করতে হয়, আবার কোনো দেশ তার নিজের চাহিদা মিটিয়ে অন্য কোনো পণ্য অন্য দেশ থেকে রপ্তানি করে থাকে। দেখো, আমাদের যখন প্রয়োজন হয় তখন একটা জিনিস আমরা কি করে থাকি, বাইরের দেশ থেকে আমদানি করে থাকি, আবার অন্য দেশের যখন কি কোনো কিছু প্রয়োজন হয় তখন আমাদের দেশ থেকে সেটা কি করে থাকি, রপ্তানি করে থাকি। মানে কি তাদের দিক থেকে আমদানি, কিন্তু আমাদের দিক থেকে আমরা কি রপ্তানি করে থাকি। তাহলে কি প্রয়োজনে, তাহলে কি সকল কিছু প্রয়োজনে হচ্ছে। এরপরে বলতেছে এভাবে বিভিন্ন দেশের মধ্যে যে বাণিজ্য গড়ে ওঠে তাই কি বলতেছে আমরা, সেটা হচ্ছে কি বৈদেশিক বাণিজ্য। তাহলে এভাবে বিভিন্ন দেশের মধ্যে যে বৈদেশিক বাণিজ্য গড়ে উঠেছে তাই হচ্ছে কি বৈদেশিক বাণিজ্য। এরপরে বলতেছিল গ নম্বর প্রশ্নটা, যে উন্নয়নের মাত্রার ভিত্তিতে এই দেশটি কি কোন পর্যায়ে পড়ে ব্যাখ্যা করো। তাহলে আমরা একটু দেখি গ নম্বর প্রশ্নটা। বলতেছে যে উন্নয়নের মাত্রার ভিত্তিতে এই দেশটি উন্নত দেশের মধ্যে পড়ে। তার মানে কি তাদের হচ্ছে দেখবা যে কি জীবনযাত্রার মান উন্নত। তারপরে বলতেছে মৌলিক শিল্প বিদ্যমান আছে। তো বলতেছে
উন্নত দেশ হলো এমন একটা দেশ যা অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, জীবনযাত্রার মান ও অবকাঠামোর দিক থেকে অত্যন্ত উচ্চ পর্যায়ে পড়েছে। কোন পর্যায়ে পড়েছে? উচ্চ পর্যায়ে পড়েছে, সেই দেশটাকে বলা হচ্ছে কি উন্নত দেশ। এখন দেখো, উন্নত দেশের জনগণের মাথাপিছু আয় অনেক বেশি। কত? জনগণের মাথাপিছু আয় অনেক বেশি। আমরা জানি যে 13,845 মার্কিন ডলারের বেশি যাদের মাথাপিছু আয়, সেই দেশগুলোকে আমরা বলতেছি কি উন্নত আয়, উচ্চ আয়ের দেশ। তার এই যারা উচ্চ আয়ের দেশ তারা হচ্ছে কি উন্নত দেশ। তো জনগণের মাথাপিছু আয় অনেক কি বেশি, তাহলে মাথাপিছু আয় বৃদ্ধির হারও কি বেশি হয়, জীবনযাত্রার মান অত্যন্ত কি উন্নত। তাহলে মাথাপিছু আয় বৃদ্ধির হারও বেশি এবং কি জীবনযাত্রার মানও অত্যন্ত উন্নত। এসব দেশে আর্থসামাজিক অবকাঠামো অত্যন্ত উন্নত, শিল্পখাত সম্প্রসারিত, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত, আন্তর্জাতিক বাণিজ্য অর্থনীতির অনুকূল। দেখো, আন্তর্জাতিক বাণিজ্য কি আছে? অর্থনীতির অনুকূলে আছে, প্রতিকূলে নাই। প্রতিকূল মানে কি বিপরীতে নাই এমন না। যে দেশের সকল জনগণের আবাসন, শিক্ষা সুবিধা সহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। কি করা হয়? দেশের সকল জনগণের আবাসন, শিক্ষা সুবিধা সহ স্বাস্থ্যসেবা কি করা হয়? নিশ্চিত করা হয়। দেখবে যে অনেক কি অনুন্নত দেশ আছে, তাদের দেখবে যে কোনো ধরনের আবাসন দিতে পারতেছে না, শিক্ষা সুবিধা নাই, কোনো স্বাস্থ্যসেবা ভালো মতো পাচ্ছে না, অনেক আছে। এরপরে বলতেছে শিক্ষার প্রসারের ফলে জ্ঞান বিজ্ঞান আরো দ্রুত প্রসার লাভ করে। দেখো, যেখানে শিক্ষাই নাই সেখানে তো জ্ঞান বিজ্ঞান দ্রুত প্রসার লাভ করবে না। আর যেখানে কি উন্নত কি আছে? উন্নত আবাসন আছে, শিক্ষা ব্যবস্থা আছে, স্বাস্থ্যসেবা আছে, তাহলে সেখানে কি জ্ঞান বিজ্ঞানও কি দ্রুত প্রসার লাভ করে এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়। যেখানে কি জ্ঞান বিজ্ঞান যত দ্রুত প্রসার লাভ করবে সেখানে কি প্রযুক্তি আরো কি হবে? উদ্ভাবিত হবে নতুন, যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় দেশসমূহ প্রভৃতি। তাহলে উদ্দীপকের দেখো বলতেছে যে উদ্দীপকের জনাব হারুন এ নামক এমন একটি দেশে বেড়াতে গিয়েছেন যেখানে প্রযুক্তির নির্ভরশীলতা, যোগাযোগ ব্যবস্থা, বৈপ্লবিক পরিবর্তন প্রভৃতি বিদ্যমান, তাই এ দেশটি হচ্ছে কি উন্নত দেশ। এরপরে ঘ নম্বর প্রশ্নটা কি বলতেছে যে উদ্দীপকে উল্লেখিত এ নামক দেশটি হচ্ছে উন্নত এবং বি নামক দেশটি হচ্ছে উন্নয়নশীল দেশ। এই দুই ধরনের দেশের মধ্যে বাংলাদেশ বি বা উন্নয়নশীল দেশের শ্রেণীভুক্ত। বলতেছে এই যে এ এবং বি দেশের মধ্যে বাংলাদেশ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ব্যাখ্যা করতে বলতেছে। তাহলে কি আমরা বলতেছি উদ্দীপকে এ নামক দেশটি হচ্ছে কি উন্নত দেশ, আবার বি নামক দেশটি হচ্ছে কি উন্নয়নশীল দেশ। দেখো, উন্নয়নশীল দেশ আমরা কিভাবে বুঝবো বললাম? যারা হচ্ছে কি অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছে, উন্নত হওয়ার বা উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং কৃষিকে আধুনিকরণ করার চেষ্টা করতেছে এবং মৌলিক বা ভারত শিল্পের বিদ্যমান করতেছে তাদের দেশে। তাহলে এই ধরনের দেশগুলোকে বলা হয় উন্নয়নশীল দেশ। তাহলে কি এই দুই ধরনের মধ্যে বাংলাদেশ হচ্ছে কি বি, বাংলাদেশ হচ্ছে কি উন্নয়নশীল দেশের শ্রেণীবিভক্ত। উন্নয়নশীল দেশ হলো এমন একটি দেশ যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পায়ন, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও জনগণের জীবনযাত্রা উন্নয়ন ধারায় এগোচ্ছে। কি উন্নয়নের ধারায় এগোচ্ছে? এগুলো সকল কিছু শিল্পায়ন, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, জনগণের জীবনমান, তারপরে কি যে উন্নয়নের ধারায় এগুলো হচ্ছে এগোচ্ছে, কিন্তু এখনো উন্নত দেশের মানদণ্ডে পৌঁছায় নাই। কি বলতেছে? দেখো, এগুলো আস্তে আস্তে উন্নত হওয়ার ট্রাই করতেছে, কিন্তু এখনো সেই উন্নত দেশের মানদণ্ডে কি এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। এই দেশগুলোকে বলতেছে কি আমরা? এই দেশগুলোকে বলতেছে উন্নয়নশীল দেশ। এসব দেশ মূলত অনুন্নত ও দেখো, এসব দেশ মূলত উন্নত এবং অনুন্নত দেশের মধ্যবর্তী পর্যায়ে অবস্থান করে। তাহলে কি প্রথমে আছে উন্নত, তারপরে আছে উন্নয়নশীল, এরপরে আছে অনুন্নত। দেখো, এই উন্নত এবং অনুন্নতর মাঝামাঝি পর্যায়ে যে দেশগুলো সেটাকে আমরা বলতেছি কি উন্নয়নশীল দেশ। ঠিক আছে, মধ্যবর্তীর পর্যায়ে অবস্থান করে। এসব দেশে মাথাপিছু আয় তুলনামূলক কম। কি মাথাপিছু আয় তুলনামূলক কম? দেখো, যে মাথাপিছু আয় তুলনামূলক কম, দারিদ্র ও বেকারত্বের মতো সমস্যা তুলনামূলক বেশি থাকে। কি থাকে? দারিদ্র ও বেকারত্বের মতো সমস্যা কি থাকে? তুলনামূলক বেশি থাকে। আমাদের বাংলাদেশের কথা চিন্তা করলে বুঝতে পারবা, আমাদের বাংলাদেশে দেখবা যে দারিদ্র ও বেকারত্বের মতো সমস্যা কিছু আছে। মূলত অনুন্নত দেশসমূহের সাথে এ দেশগুলোর পার্থক্য হলো যে এসব দেশ পরিকল্পিত উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যাকে ব্যবহার করে মোট জাতীয় আয় তথা মাথাপিছু প্রকৃত আয় বৃদ্ধির
কি করে ব্যবস্থা গ্রহণ করেছে। তাহলে এসব দেশ কি করতেছে দেখো, যে পরিকল্পিত উন্নয়ন কর্মসূচির মাধ্যমে একটা কি করেছে, পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে, যার মাধ্যমে কি করবে, দেশের প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যাকে কি করবে, ব্যবহার করে মোট জাতীয় আয় মানে কি জিএনআই কি করবে, জিএনআই তথা প্রকৃত আয় বৃদ্ধির কি করবে, ব্যবস্থা গ্রহণ করেছে। পরিকল্পিত কর্মসূচির আওতায় এসব দেশে অবকাঠামো ও মানব সম্পদ কি করছে, উন্নয়ন ধারাবাহিকভাবে চলতে থাকে। কি করছে দেখো, যে আওতায় এসব দেশে অবকাঠামো ও মানব সম্পদের উন্নয়ন ধারাবাহিকভাবে চলতে থাকে। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য বিচারে উন্নয়নশীল দেশের শ্রেণী বিভক্ত। বাংলাদেশ জানি কি অর্থনীতির বৈশিষ্ট্য বিচারে বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশের শ্রেণীভুক্ত। বাংলাদেশের অর্থনীতি কৃষি প্রধান, তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনীতিতে শিল্প খাতের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমাদের শিল্প খাতে মৌলিক ও ভারী শিল্পের অস্তিত্ব নেই বললেই চলে। দেখো, মৌলিক ও ভারী শিল্প অস্তিত্ব নেই বললেই চলে। এই দেশে জনবসতির ঘনত্ব অত্যন্ত বেশি, তবে জনসংখ্যাকে দেশের সম্পদ বিবেচনা করা হয়। তবে কি করা আছে দেখো, জনসংখ্যাকে দেশের সম্পদ বিবেচনা করা হয়। বাংলাদেশে ব্যাপক বেকারত্ব রয়েছে। আমরা জানি যে বাংলাদেশে কি আছে, ব্যাপক বেকারত্ব রয়েছে, অবকাঠামো দুর্বলতা রয়েছে, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে নির্ভরশীলতা রয়েছে। দেখো, আমাদের বাংলাদেশের বৈদেশিক সবচেয়ে বড় একটা বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, সেখানে হচ্ছে আমরা কি করে থাকি, পোশাক শিল্প রপ্তানি করে থাকি। তো দেখো, এই পোশাক শিল্পের উপর বাংলাদেশের কি এখনো টিকে আছে, তাহলে কি বৈদেশিক বাণিজ্যের নির্ভরশীলতা রয়েছে। এসব কিছু পরিবর্তনের লক্ষ্যে পরিকল্পনা রয়েছে। তাহলে কি এসব কিছুর পরিবর্তনের লক্ষ্যে পরিকল্পনা রয়েছে। দেখো, এই যে এইগুলো যে উন্নয়ন করার চেষ্টা করতেছে, উন্নয়ন করার কি লক্ষ্যে একটা পরিকল্পনা গ্রহণ করছে। যারা পরিকল্পনা গ্রহণ করছে সেই দেশগুলোকে আমরা বলছি কি উন্নয়নশীল দেশ। তাই বলতে হয় বাংলাদেশের ক্ষেত্রে উন্নয়নশীল দেশের মিল রয়েছে, তাই দেশটি হচ্ছে কি উন্নয়নশীল দেশ। তো এরই মাধ্যমে আমরা কি এই বোর্ড সিকিউটা শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।